আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন সবাই যে সেনা কর্মকর্তাদের মধ্যে যারা দুর্বৃত্ত, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, এরকম একটা তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা প্রকাশ করেছেন। এবং সেটার প্রেক্ষিতে নানান নাটকীয়তার পরে আপনারা দেখেছেন দুদিন আগে সেনাবাহিনী আইএসপিআর এর মাধ্যমে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন করেই জানিয়েছেন যে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে 15 জন আছেন, বাকিদের পাওয়া যায়নি। 15 জন এসেছেন এবং মেজর জেনারেল কবিরকে নিয়ে নানান নাটকীয়তা এর মধ্যে আপনারা শুনেছেন। তিনি তামাবিল হয়ে পালিয়ে গিয়েছেন, এমনটাও শোনা গিয়েছে। অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই। কিন্তু যেতে পারুক আর না পারুক, সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে, সেটার দায়ও সেনাবাহিনীর। তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ লাইভটি করতে এসেছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী, সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য আসা। সে তার আইএসপিআর এর মাধ্যমে বলেছেন, আইএসপিআর এর যদি সংবাদ সম্মেলনটার একটা পার্ট আপনাদেরকে বলি, জনাব স্যারের প্রতি সম্মান রেখেই বলছে। স্যার বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য, আলাপ করার জন্য, এটা বলে তিনি বের হয়েছেন। তারপরে তিনি আর বাসায় আসেননি। মেজর জেনারেল কবির কোথায় আছেন, কিভাবে গিয়েছেন, এটা সেনাবাহিনী জানে। পুরো মিথ্যা কথা বলেছেন। তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা সেটা হলো যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই, সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি। তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই। আমরা গতকালকে আমি অনুষ্ঠানের কোনো এক জায়গায় আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আছেন তাজুল ইসলাম, তার বক্তব্যটা শোনাবো। তার এই বক্তব্যের পর থেকে আমার মাথায় আসলো যে তাহলে তিনি যেটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে, তাকে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার মানে এর মধ্য দিয়েও ওয়াকার একটা ধূম্রজাল তৈরি করার চেষ্টা করছে। এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম, ঘটনাটা আসলে সেটাই ঘটেছে। তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়ে পরিমর্শন ওয়াকার। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই আমাদের সাথে একজন বিজ্ঞ আইনজীবী আছেন। আপনারা ফখরুল ইসলামকে সবাই চেনেন মোটামুটি, উনি বিখ্যাত আইনজীবী আমাদের। সালাউদ্দিন কাদের চৌধুরী, জনাব দেলোয়ার হোসেন সাইদি সহ অনেকের মামলায় তিনি লড়েছেন বিবাদী পক্ষে হয়ে। ফখরুল ভাই, আমি আপনার কাছে প্রথমেই যাই যে ধরেন আমাদের যে সংবিধানেও যে কথাটা বলা আছে যে কোনো আসামিকে যদি গ্রেপ্তার করা হয়, যে কোনো বাহিনীর দ্বারা যদি সে গ্রেপ্তার হয়, তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে নিয়ে যেতে হবে। তার উপরে এখন আমাদের গুম খুনের জন্য সুনির্দিষ্ট বিশেষায়িত যে আদালতটি করা হয়েছে, এর বাইরে অন্য কোনো জায়গায় এটার বিচার করার কোনো সুযোগই নাই। সেই ক্ষেত্রে এই যে আসামিদেরকে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে হস্তান্তর করা হচ্ছে না, এমনকি যদি অনডকুমেন্টেড যদি কোনো কিছু বলা হয় যে তাজুল ইসলামকে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানো হয়েছে যে হ্যাঁ আমরা গ্রেপ্তার করেছি, তারা আমাদের হেফাজতে আছে, এরকম কোনো কিছু আমি এই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার আগেও একজনের সাথে কথা বলে কনফার্ম হলাম যে এখন পর্যন্ত তাদেরকে কোনো লিখিত কোনো কিছু জানান নাই। এটা আমাদের আইনের ব্যত্যয় হচ্ছে কিনা? ওয়েল, আমাদের সিআরপিসি এবং সংবিধানের বিধান অনুসারে কাউকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করতে হবে। এখন আমিও খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি যে ক্যান্টনমেন্ট থেকে কি কি জাতীয় বক্তব্য প্রদান করা হচ্ছে। তবে তারা বলছেন যে তারা 15 জন সেনা অফিসারকে তাদের হেফাজতে নিয়েছেন। যেহেতু এই ঘটনাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমাদের হাসিনুর রহমান বীর প্রতীক স্যার, আপনার কাছে যাই।
আমরা তো নিশ্চয়ই আশা করেছিলাম। আমি আমার ব্যক্তিগত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম একদম সেনাবাহিনীকে প্রচন্ড রকমের প্রেস করে, যে তাদেরকে ধন্যবাদ, এবং সেনাবাহিনী আশা করি এর মাধ্যমে তারা তাদের ভুলগুলো শুধরে তারা জনগণের পক্ষে দাঁড়াবে। আমি সেই ভিডিওটা দেওয়ার আগেই এই ঘটনাগুলো যখন দেখলাম, ওই ভিডিওটা আমি হোল্ড করেছে, এটা দেওয়ার মতো সময় বোধহয় এখনো আসে না। এখনো মনে হয় সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আপনি এটার সাথে সেই শুরু থেকেই আছেন, গুম খুনের এই বিষয়গুলোতে। আপনার কাছে কি মনে হয়, এটা নিয়ে কি তারা নতুন করে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টা করছে কিনা? বিসমিল্লাহির রহিম। ইলিয়াস ভাই, এখানে আসলে কোনো স্কোপ নাই। যখনই স্বীকার করতে আমাদের কাছে ফখরুল ভাই, আপনার কাছে আসছি আমরা আবারও। যখনই সেনাবাহিনী স্বীকার করছে আমার কাছে আছে, আমার হেফাজতে, তখন তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ওখান থেকে নেক্সট ডিসপোজাল আর বেশি কোথায় থাকবে? আদালত বলে নাই যে স্যার যেটা বললেন, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, যে 54 নম্বর ঘরটাকে সেল মানে ঘোষণা করা হয়েছে। আদালত তো নিয়ে যাওয়া হয় নাই। নেওয়ার পর আদালত বলবে তাকে জেলে নেওয়া হোক। আদালতের সম্পূর্ণ এখতিয়ার। আদালত যদি মনে করে না বীরের কাজ করছে এই সেনা কর্মকর্তারা, জঙ্গি দমন করে শেষ করছে, জঘন্যতম কাজটা বীরের কাজ, তারা চাইলে আদালত ইচ্ছা করলে 5 স্টার হোটেলেও রাখতে পারে, কোনো সমস্যা নাই। আদালত সিদ্ধান্ত নিবে তারা কই যাবে। এনে আবার তাজুল ভাইয়েরও কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই, সেনাপ্রধানও কিছু নাই। সেনাপ্রধান না নেওয়া মানে হইলো গিয়ে আইনের ব্যত্যয় ঘটতেছে। এই আইনের ব্যত্যয় ঘটা এটাও একটা অপরাধ, এবং ভালো অপরাধ। 24 ঘন্টার মধ্যে না নিলে তাকে যে কোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত। এই দণ্ড এমনও হইতে পারে এরকম জেনারেল কয়টা খালি খালি বাড়ি চলে যাবে। যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই, 15 জনে যারা চাকরিরত ছিলেন। সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না। তাদের প্রোটোকল কি হবে সেটা জিজ্ঞেস করতে পারে, বরখাস্ত না অবসর, তাও দেওয়া হয় নাই। এখন ওকার জেনারেল ওকার এত বিজ্ঞ কেমনে হইলো আমি জানি না, তার কে এগুলি বুঝাইতেছে, বিপদ ডাকতেছে। তবে যেহেতু স্যার বললেন যে 54 নম্বর বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা দায় দায়িত্ব খরচ কে বহন করবে? এটা তো বহন করার কথা হোম মিনিস্ট্রির, অর্থাৎ জেল কর্তৃপক্ষ, আইজিপি প্রিজন, এবং ওইখানে গার্ড থাকবে আইজিপি প্রিজনে, নো সেনাবাহিনী গার্ড। জেল কোর্টের নিয়ম কারণ ওখানে প্রযোজ্য হবে যদি এটা করে থাকে 54 নম্বর বিল্ডিংটা। বাট আমি মনে করি দুঃখজনক। আমি প্রথম থেকে ছিলাম, আমি একটা কালকে রাতে মেসেজ পেলাম আর্মি স্যারের বিষয়ে। আর্মি স্যারকে যে অফিসারটা সহজমিনে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল সেটা হলো বিডিআর এর ওই জেনারেল আমিন। তার হয়তো 3 দিন পর মনে রিটায়ারমেন্টে যাবে। এখন এফডি তে ছিল একটা, সে পালানোর চেষ্টা করতেছে, তার নাম ড্রপ করছে। আসলে আইন কানুন মোতাবেক এই অফিসাররা কোনোদিন, বহুবার জিজ্ঞেস করা হয়েছে আইসিটিতে নিয়ে ইন্টারোগেশনে, কোনো কথা বলে নাই। এখন যদি তারা এখানে থাকে কোনো কথা না বলে, এ দায় দায়িত্ব হোম মিনিস্টার নিতে হবে। অর্থাৎ ঢালাও বিচার হবে। ঢালাও বিচারটা কি হবে? যে কম অপরাধ করছে সে বেশি দণ্ড পেয়ে যাবেন। কারণ আপনারা তো অনুতপ্ত হন নাই, সেনাবাহিনী অফিসাররা অনুতপ্ত হয় নাই, এবং সেনাবাহিনীর এই যে একটা গর্হিত কাজ এটা বিশ্বাসই করে না, মনে করে দায়িত্ব পালন করছি। এই জায়গায় হলো সমস্যা। আপনারা খেয়াল করছেন কিনা, আইজিপি, আমাদের পুলিশের আইজিপি, সে কিন্তু কোনো সুবিধা পায় নাই, জেলে আছে। কি এমন রত্ন এরা আমাদের দেশ কাজ, মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন? তাদের অপরাধ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ, যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে থাক, মানে তাকে তো আমরা ছাড় দেইনি। আর জেনারেল হারুন সেনাপ্রধান ছিলেন, ব্যক্তিগত অপরাধ। জেনারেল রেজাকুল হায়দারকে আমরা সুবিধা দিলাম না, এরা করছে দলের জন্য অপরাধ। ইলিয়াস ভাই, এরা করছে দলের জন্য জঘন্যতম অপরাধ। এই অপরাধের ধরনটা হলো গিয়ে মারাত্মক। তোরা এটা তো ইনে মিনে বলা কিছু নাই। তারপরে বলবো ইলিয়াস ভাই অপরাধ করছেন না জানা বা না বুঝে, আদেশ পায় না করছে, আমরা আর্মির লোকরা আদেশ মানি, যাচাই করি না। কিন্তু আপনারা কি অনুতপ্ত না এখনো? এত কিছুর পরও কি আপনারা অনুতপ্ত না? মানে আমি লজ্জিত যে আপনারা এখন অনুতপ্ত হচ্ছে না। জনগণের কাতারে, জনগণের পাস বুঝতেছেন না। আপনি যদি এই ক্যান্টনমেন্টের ভিতরে রাখেন, ছাত্ররা যদি কালকে আন্দোলন শুরু করে, তখন তো হোম মিনিস্টারের এসে টান পড়বে,
তার পদত্যাগ চাই, তখন কই যাবে? এইগুলি বলা সিদ্ধান্ত নাই। হোম মিনিস্টার ওই গেজেট আদেশ করতে পারেন না, এটা অবৈধ আদেশ। এটা বিচারক বলবেন কোথায় থাকবে কি থাকবেন না, যদি কোনো সুবিধা দিতে হয়, অন্য কেউ না। এটা অ্যাবসলিউট বিচারক, এটা জুডিশিয়ালি ম্যাটার, এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চে মানে যারা ক্ষমতা প্রয়োগ করে তাদের ক্ষমতা না। যাই হোক ভাই, আমি মনে করি এটা আরো নেগেটিভ রিপারকেশন হবে। প্রতিদিনই এরকম চলবে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীকে জনগণের সামনাসামনি দাঁড় করে দিচ্ছে। আমার এত মনে খায়েশ করে এদেরকে রাখার জন্য আমি জানতে চাই ওয়াকারের কাছে। উনি আমি এই প্রসঙ্গে একটু বলতে পারি? হ্যাঁ ভাই বলেন, ভাই বলেন। জি, আপনি একটা একটা করে দেখুন। 7 খুনের আসামিদেরকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার পরে ওই নারায়ণগঞ্জের আদালতে গিয়ে হাজির করানো হয়েছে। 21শে আগস্টের মামলায় ব্রিগেডিয়ার রহিম সাহেব এবং মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেবকে পুলিশের হেফাজতে নিয়েছে। 10টা কষ্ট মামলায় একই রকমের কার্য করা হয়েছে। এই ক্ষেত্রে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে আদেশ প্রদান করতেন, অন্যান্য আসামিদেরকে যেরকমের করেছে আগে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে এসে অন্য মামলায় সোনারেস্ট করে এই ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ট্রাইব্যুনাল তাদেরকে ডিটেনশন দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। এখন আপনি দেখুন, আমাদের ফরমার চিফ জাস্টিস ফরমার চিফ জাস্টিস হলো খায়রুল হক সাহেবকে জেলখানায় রেখেছে, ফরমার আইজিপি কে জেলখানায় রেখেছে। তো ওনারা আজকে একজনে একটা ফেসবুকে কমেন্ট করেছে যে ওনারা কোথার নন্দদুলাল যে ওনাদেরকে একটা সেনা হেফাজতে রেখে এখন বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা এই ফেসবুক ঘাটলে আজকে অনেকেই একই রকম মন্তব্য করেছে। কাজে আমি আইনজীবী হিসেবে বলবো যে ওনাদেরকে সেনা হেফাজতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখান থেকে ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছে সেইখানে সোপর্দ করা উচিত ছিল। না জি, আমাদের বিচারক যদি এখন ডেকে ওই এডজুটেন্ট জেনারেল বা সেনাপ্রধান, আপনি মনে আছে কিনা বিএনপি সময় আইজিপি কে ফাইন করা হয়েছিল মাত্র 2000 টাকা, চাকরি চলে গেছে। এখন তাদের সেই অবস্থা যাচ্ছে। এটা এমন কিছু হইয়া জানে রত্নরা, তাদেরকে সেপারেট দিতে হবে। দে হ্যাজ টু ফলো দ্য নরমাল রুল। আমার মনে আছে শহীদুল হক, ওই আইজিপি সাহেবের নাম ছিল শহীদুল হক। ওই পর্যায়ে যাচ্ছেন ওনারা বিচারকের হাত কত লম্বা, চেয়ার পান নাই। খালেদা জিয়া হাসিনার ব্যাপারে এটা সেপারেট কেস। ইনারা এই ট্রিটমেন্ট পাবেন নাকি দেশের জন্য করছেন না দলের জন্য করছেন? আর কি কাজটা করছেন? জঘন্যতম মানবিক অপরাধ। তো ওয়াকার সাহেবের গায়ে রক্ত এতদিন মনে করতাম সহজ সরল, সারা অঙ্গে উনি আওয়ামী লীগ। এই যে কটা জেনারেল তার সাথে জড়িত সব কটাকে বাড়ি পাঠাইতে হবে, এ রাখা যাবে না। এদের দিয়ে নির্বাচন করা যাবে না, পরিষ্কার সাফ কথা। এদের দিয়া ইলিয়াস ভাই নির্বাচন করানো যাবে না। এরা দুষ্ট এবং এরা মানে অপরাধী। সুতরাং এদেরকে দিয়ে আমরা নির্বাচন করতে পারি না এবং এর দেশের জন্য ক্ষতি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কিত হলেন যদি করে থাকেন এই কাজটা। ধন্যবাদ ভাই। না, এটা যে তারা যে বিচার করতে পারে না এটার প্রমাণ তো তারা আগেই রেখেছে। হাসান নাসির, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনি এখনো কিছু বলেন নাই, বলেন আপনার প্রিয় সেনাবাহিনীর সেনাপ্রধান যা করছে কেমন লাগছে আপনার কাছে? আনমিউট করেন স্যার, আনমিউট করেন। জেনারেল ওয়াকার বলেছিল যে ডক্টর ইউনূসকে সে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছে। আমার মনে হচ্ছে আমার বুকটাই পাথর হয়ে গেছে, আমার বুকে পাথর আর বাধা লাগে নাই। গত কয়দিন ধরে বা গত 1 বছর 2 মাস ধরে যে কার্যক্রমগুলো হচ্ছে, আমার নিজের বাহিনী, যে বাহিনীতে আমি সসম্মানে চাকরি করে এসেছি, হাসিন যে অবদান এই বাহিনীতে রেখে এসছে, শুধু এই বাহিনী না, পুলিশ, র্যাব সবখানেই আমরা যেভাবে দেখছি বাহিনীর অধপতন প্রতিটা ক্ষেত্রে। গত আগস্টের সেই সময়কার দাবি যদি জেনারেল ওয়াকার মেনে নিত, আজকে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীকে এইরকম লজ্জাজনক পরিস্থিতি ফেস করতে হতো না।
কিন্তু সেনাবাহিনী প্রধান এবং তার সাঙ্গপাঙ্গ যেহেতু তারা আমাদেরকে তাদের শুভাকাঙ্ক্ষী মনে করে নাই, তারা তাদের পূর্বতন যারা মাস্টার ছিল, পলিটিক্যাল মাস্টার, তাদের অ্যাডভাইসে তারা চলছে এবং তাদের যারা ল্যাসপেন্সার এখনো সরকারে আছে তাদের কথা মতো চলে কিন্তু আজকে তার এই অবস্থা। এবং সশস্ত্র বাহিনীকে একটা জনগণের সাথে 18 কোটি জনগণের সাথে একটা বাহিনীকে কিন্তু আলাদা করে দাঁড় করেছে। এই যে আলাপগুলো অলরেডি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট, যেখানে একজন প্রধান বিচারপতি তার সিরিয়াল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সে 4 নম্বরে, আর একটা কর্নেল কোথায় সে, and he is not a colonel now, he is dismissed colonel. ওয়ারেন্ট ইস্যু হওয়ার সাথে সাথে কিন্তু যখনই শোন অ্যারেস্ট সাথে সাথে he is dismissed. একটা ডিসমিসড কর্নেল হোক আর জেনারেল হোক, তাকে কোন প্রাধিকারে সেনাবাহিনী এই একটা বিল্ডিং এর মধ্যে রেখে সাবজেল ডিক্লেয়ার করতে চাচ্ছে? এটা একটা অনৈতিক কাজ। এটা যদি এফজিসিএম কোর্ট মার্শাল হতো, যে সেনা কোর্টে বিচার হচ্ছে, তাদেরকে জেলে হস্তান্তর করা হয় না, সেনাবাহিনীর ভিতরে একটা স্থানকে। না, সাবজেলটা তো সাবজেল আপনি ডিক্লেয়ার করতে পারবেন আদালতে সুপর্দ করার পরে, আদালতের পারমিশনে সাবজেল ডিক্লেয়ার করতে আপনি পারবেন। যেমন ওই পয়েন্টে এখন আসি নাই, আমি শুধু মিলিটারি অ্যাসপেক্টে আসছি। যদি এটা মিলিটারি অ্যাক্টের আওতায় বিচার হতো, সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্টের ভিতরে এটা রাখা হয়, তাদেরকে কখনো সিভিল কাস্টডিতে রাখা হয় না। বাট এটা যেহেতু মানবতার বিরুদ্ধে অপরাধ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্টের ওয়ারেন্ট, এটা কিন্তু আদালত ডিক্লেয়ার করছে, এটা কিন্তু চিফ প্রসিকিউটর তার আদেশ না। আদালতের ডিক্লেয়ার্ড আদেশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা অ্যারেস্ট করছে 15 জনকে, এবং আদালতের আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, যেটা সবাই অলরেডি বলেছেন, 24 ঘন্টার মধ্যে পুলিশ কাস্টডিতে তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। বাট আমার যেটা মনে হচ্ছে, হোম মিনিস্ট্রি স্বতঃস্ফূর্ত হয়ে সাবজেল ডিক্লেয়ার করছে, আর্মির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কিনা এটা যাচাই করার বিষয়। এটা নিঃসন্দেহে উনি যেহেতু প্রাক্তন সেনা কর্মকর্তা, সেই হিসেবে উনি করেছেন কিনা, আদালতের এই ব্যাপারে কোনো আদেশ আছে কিনা আমরা কিন্তু জানি না। তাহলে আদালতে তারা রিপোর্ট করার পরে তারা কোথায় থাকবে এবং সেটাকে সাবজেল করা হবে না জেলের ভিতরে রাখা হবে, এটা তো আদালতের কোর্টের মধ্যে ডিসিশনটা হবে। কোন পরিপ্রেক্ষিতে এটা হলো, এটা নিশ্চয়ই এটা আমাদের জনগণের জানার অধিকার আছে। আমরা কিন্তু এই দাবিটা করতেছি এখন জনগণ, আমি কিন্তু জনগণ হিসেবে জানতে চাচ্ছি, একজন ন্যায় বিচার প্রার্থী বাংলাদেশের নাগরিক। এই প্রসঙ্গে আমি একটু বলি, একজন আসামি যখন আদালতের আওতাধীন থাকবে, তার ওয়েলফেয়ার, মানে ওয়েলফেয়ার বলতে তার যদি কোনো চিকিৎসা লাগে, তার অন্যান্য যদি কোনো অসুবিধা হয়, পরিবারের সঙ্গে দেখা করা ইত্যাদি, জেল কোডে যেরকমের আছে, সেই অনুসারে আদালত আদেশ করতে পারবেন। যেমন আপনাদের মনে থাকবে নিশ্চয়ই 2007-8 সালে ম্যাডাম খালেদা জিয়াকে, ভাই তারা তো এখনো কোর্টে রিপোর্ট করে নাই, ওই পর্যায়টা আসবে তো এক্স্যাক্টলি। আমি আপনার সঙ্গে একমত হই, সে কথাটা বলছি যে তাদের ওয়েলফেয়ারটা আদালত লুক আফটার করবে। এইটা হোম মিনিস্ট্রির বিষয় আপাতত নয়, কারণ তারা তো এখন আদালতের কাঠগড়া পেরিয়ে, চৌকাট পেরিয়ে আদালতের মধ্যে আসে নাই তো এখন পর্যন্ত। কাজেই তাদের ওয়েলফেয়ারটা কে দেখোস না। থ্যাংক ইউ, এইটা হলো আমার পয়েন্ট। আমার হলো স্ট্রিক্ট কথা যে একজন, তারা যখন ওয়ারেন্ট হয়েছে, তাদেরকে ওই আদালতে সুপর্দ করে আদালতের কাছে বলতে হবে যে আমরা ওনাদেরকে হসপিটালে রাখতে চাই, পিজি হাসপাতালে রাখতে চাই, ইত্যাদি ইত্যাদি, অন্য যে রকমের ব্যবস্থা আছে সেইটা করতে হবে। কিন্তু সেটা অন্য জিনিস। পিজি হাসপাতালে ভালো থাকার ব্যবস্থাও আছে, সেটাও হইতে পারে হয়তো। যেমন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জজ সাহেবরাই এত হস্টাইল থাকার পরেও ওনাকে কিন্তু বারডেমে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন সে সময়। কাজে ওয়েলফেয়ারটা আদালতের উপরে নির্ভর করবে। যেমন আমি যখন অ্যারেস্ট হলাম, আমাকে আদালত ইচ্ছা করেই ডিভিশন দিয়ে দিয়েছে, কাজে আমার 4 বছর আদালতে থাকাটা একটু মোটামুটি কম্পারেটিভলি বেটার ছিলাম আর কি। ওই আমার পাশে মেজর জাকির সাহেব ছিল কিছুদিন, এরকমের। কাজে এটা আদালতের ব্যাপার। জি, সেটাই আমি বলতে চাচ্ছি, এই ঘটনার যেটা ঘটছে, এটা যদি হোম মিনিস্ট্রি স্বতঃস্ফূর্ত ভাবে করে থাকে,
সেনাবাহিনীর ইনফ্লুয়েন্সে যদি করে থাকে অবশ্যই এটা আইনের বরখেলাপ। না, আমি একটু ইলিয়াস ভাইকে অনুরোধ করব যে হোম মিনিস্ট্রি যে যদি এরকম একটা প্রজ্ঞাপন জারি করে থাকে তাহলে কার আবেদনে জারি করলেন সেটা আপনি একটু খুঁটিনাটি দেখতে পারবেন, যেটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আপনি দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস বের করে নিয়ে আসেন, যেটা আপনি তো যাদেরকে বললেন, ধরেন আইএসপিআর যেটা বললো যে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, মানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, তো মানে সেনাবাহিনী তো তাদের বিরুদ্ধে মানে সুমোটো কোনো কিছু তো করে নাই। সেটা যেহেতু করে নাই, তাহলে কাদের জন্য ধরলো? যাদের জন্য ধরলো সেই সংস্থাকে এখন পর্যন্ত ইনফর্ম করা হয় নাই। আসামিরা সেখানে পৌঁছালে না বোঝা যাবে যে তারা। ইলিয়াস ভাই এখানে ইনফর্ম করা কিছু নাই, ধরবে 24 ঘন্টার মধ্যে আদালতে নিতে হবে। এখানে আসামি পক্ষের আইনজীবী থাকবে, সে বলবে ভাই আমার লোকজন অসুস্থ স্যার, এরা দেন, জামিনে রাখেন। এটা হলো ওখানে মারামারি হবে তাজুল ভাইয়ের পার্টি আর এই আমাদের আর্মি অফিসারদের পার্টি, ওইখানে সিদ্ধান্ত হবে কি হবে কি হবে না, মাঝখান দিয়ে অন্য কারো সিদ্ধান্তের ক্ষমতা নাই। এটা আদালতে আইন বলি, ধরেন আপনি তো এটা আইনের কথা বললেন, মানে আইএসপিআর বা সেনাবাহিনী তো কোনো মানে আইন প্রয়োগকারী সংস্থা না, তাই না? এরা তো আমাদের আইন প্রয়োগকারী সংস্থা না। আচ্ছা, এখন আইএসপিআর যখন বললো যে আমি একজন আসামিকে ধরেছি, আপনি বললেন আমি ধরেছি, যেই সংস্থার ধরার কথা তাদের কাছে আপনি জানান নাই, তাদেরকে কিচ্ছু বলেন, এটা হচ্ছে একটা জাস্ট জাতিকে আইওয়াশ করা যে এদেরকে আমরা করা হয়েছে, এটা নাথিং এলস। আপনি যদি নাকি ধরে থাকেন তাহলে তাকে তো জানাইতে হবে অ্যাটলিস্ট, যখন জানাবেন তখন সেটা আমি প্রসিডিউরের ভেতরে ঢুকলাম যে ওকে ঠিক আছে এখন আপনাকে 24 ঘন্টার মধ্যে আসতে হবে। আইএসপিআর বললো যে আমরা তাদেরকে হেফাজতে নিচ্ছি, আইএসপিআর কে? না, আইএসপিআর সেটা বলার কেউ না। আইএসপিআর নিজস্ব কোনো বিষয় যদি তারা বক্তব্য দিতে সেটা দিতেই পারে, কিন্তু আমি মনে করি যে আইনগতভাবে তারা এখানে ফাঁক রেখেছে, যেটা আমরা বলছি যে কন্টেম্প্ট অফ কোর্ট বা এই ধরনের কোনো কিছুতেও যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে মানে জানতে হবে যে এই আসামিগুলো আসলেই কোন সংস্থা আটক করেছে, আসলে এখন পর্যন্ত তারা আটক হয় না। এবং আমি খুব বেশি সারপ্রাইজ হব না যদি নাকি তাদেরকে 2 দিন পরে আইএসপিআর ফোন করে বলে যে আমরা তাদের এখানে রেখেছিলাম, ক্যান্টনমেন্ট থেকে তারা মাটি খুঁড়ে তারপর ভিতর দিয়ে কোথাও চলে গেছে। এটা বললেও খুব হাসাহাসির কিছু থাকবে না এখানে। তাহলে মানে আমি একটা জিনিস সবসময় একটু আশ্চর্য হই যে মানে আইন মানতে সমস্যা কোথায়? তারা যারা অপরাধ করেছে বলে অভিযোগ আসছে তাদের আপনারা যদি হেফাজতে নিয়ে থাকেন তাহলে তাজুল সাহেবকে ফোন করে বললে যে আমরা ওনাদেরকে হেফাজতে নিয়েছি, আপনার আদালতে কালকে আমরা ওনাদেরকে সুপর্দ করব, যাতে চৌকাট পেরিয়ে আদালতের মধ্যে ওনারা আসতে পারেন। তারপর আদালত সিদ্ধান্ত নেবে যে ওনারা কোথায় থাকবেন। এরপরে যদি কোনো তরফ থেকে একটা দরখাস্ত আসে ঠিক আছে ওনাদেরকে অমুক জায়গায় রাখা হোক এবং সাবজেল ডিক্লেয়ার করা হোক, সেটা আদালত সিদ্ধান্ত নেবে। কিন্তু মানে আইন না মানার প্রবণতাটা যে একটু বেশি মাত্রায় গিয়েছে, সেটা শেখ হাসিনার জমানার মতোই তো মনে হচ্ছে, ওনারা যা খুশি তাই করতে পারেন। সেটা আমার মনে হয় আইনের নিয়মের মধ্যে আনা উচিত, এটা আমার একটা অভিমত। আমার এই বিষয়ে যেটা একটা বক্তব্য, আমি হাসিন একটু বলি, এই বিষয়ে যেটা সব থেকে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে যে যখন এটা কার্যকর হবে তখন পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আসবে, আমরা আমাদের আইজি এবং পুলিশ অফিসারদেরকে আলাদা একটা বিল্ডিং এর মধ্যে রাখতে চাই। সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি আসবে, আমাদের চিফ জাস্টিসকে কোর্ট প্রেমিসেসে জেল ডিক্লেয়ার করে রাখতে চাই। সচিব যারা আছে তাদের একটা আসবে, সংসদ ভবন থেকে আসবে, আমাদের প্রাক্তন মন্ত্রী এমপিদেরকে আমরা রাখতে চাই। আগামীতে আপনি ওই রংপুর বা ভুরুঙ্গামারি ওখানকার একটা নেতা, রাজনৈতিক নেতাকে অ্যারেস্ট করবেন, সেও তাকে ধরে রেখে বলবে যে আমরা এখানে তারে রেখে সাবজেক্ট ডিক্লেয়ার করেন। তারা আবেদন জানাইতে পারে, বাট কোর্টের পারমিশন তো এটা পারমিট করতে হবে, তো কোর্ট অ্যালাউ করতে হবে। এটা একটা ভয়ঙ্কর প্যান্ডোরা বক্স খুলে যাবে। এটা কেবলমাত্র রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ক্ষেত্রে যে এক্সেপশনটা আছে, এরশাদের জন্য আছে, বেগম জিয়া এবং হাসিনার জন্য আছে। এটাকে আমার মনে হয় ওই লেভেলের পরে আনলেই ইট উইল ওপেন প্যান্ডোরা বক্স, এবং যেটা ম্যানেজ করা কোনোভাবেই মানে দেশটা চরম বিশৃঙ্খলার মধ্যে চলে যাবে। এটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। এটাকে অবশ্যই যে প্রত্যেক আইন যেহেতু সবার জন্য সমান, এটা তারা বিচারের কাঠগড়া ফেস করে নির্দেশকে নির্দোষ প্রমাণ করে আসুক, তারপরে দরকার হলে সরকারের কাছে কম্পেনসেশন
প্রমাণ করবে যে আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে আসামি করে জেলে রাখা হয়েছে। এরকম করলে তো বাংলাদেশের তাছাড়া ওনাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার তো কোনো কারণ নাই। এখন পর্যন্ত বলা হয় না যে ওনারা কি অসুস্থ, ওনারা অসুস্থ এরকমের কথাও তো কেউ জানে না। আমার তো মনে হয় ওনারা সার্ভিং আর্মি অফিসার্স, মানে ভেরি ওয়েল। ওইটা তো আলাদা কথা, বাট কোর্টে রিপোর্ট করার আগে, আসামিদেরকে কোর্টে প্রডিউস করার আগে কি করে সাবজেক্ট ডিক্লেয়ার হলো সেটা হচ্ছে সবথেকে বড়। রাইট, এইটা ইলিয়াস ভাই খুঁটিনাটি বের করতে পারবেন, আমি এটা দৃঢ় বিশ্বাস করি। এটা বের করার কিছু নাই ভাই, এটা অনুসন্ধান করার কিছু নাই। না, এটা হোম মিনিস্ট্রিতে বলতে হবে। আপনি যেহেতু খুব অনুসন্ধানী জার্নালিজমের মধ্যে আছেন, আপনার পক্ষে সমাজে আমি এটা পারবো না যাও না। এটা খুবই ট্রান্সপারেন্ট। জি আমি বলি, আমি ওখানে গেট থেকে আমি চলে এসেছি, ওইটা আমাদের বিজয় কেতনের পাশে যে অফিসার মেসটা 3 তলা রাখা হয়েছে, ওখানে মানে ওখানে রাখা আর্মি ডিউটি করতেছে, এটা নিয়ম কারণে। যখনই সাবজেক্ট সম্পূর্ণ চলে যায় আইজিপি, মানে আইজিপি প্রিজন, জেল সুপার, জেল কারারক্ষী আসবে। এখন এর খাওয়া দাওয়া সব হবে কিন্তু ওই হোম মিনিস্ট্রির আন্ডারে। খাওয়া দাওয়া, এক্সপেন্ডিচার সব এক্সপেন্ডিচার, কারেন্ট বিল, সবকিছু। কথা হলো না, এটা আমি একটু বলি, জেল কোড অনুসারে আসামিরা ওই কোর্ট যখন পাঠিয়ে দেয় তখন ওনাদের খাওয়ার টাকাটা আসে মানে ডিসির কাছ থেকে। ওখানে চার্ট দেওয়া আছে যে কি কি তারা পাবে, এবং পিসিতে টাকা থাকবে। আপনি তো ছিলেন মধ্যে, আপনি তো জানেন ডিসি তারপরে সিদ্ধান্ত নেয় যে কিরকম করায়, সবকিছু হবে কোর্টের পরে। ওনারা যাবেন, বিচারক দাঁড়াবেন, তারপরে কথা, জামিনও দিতে পারেন বিচারক চাইলে। হ্যাঁ, বিচারকের ব্যাপার, এটা অন্য কারো ব্যাপার না। বিচারক বলতে আপনার দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে, পাসপোর্ট জমা রাখেন, আপনার হাতে ঘোরাফেরা করেন। আচ্ছা, এবার বলে ধরেন আপনারা তো কোর্টে টোটে নিয়ে যাচ্ছেন। আমি যতটুকু জানতে পেরেছি, যাদেরকে আটকের কথা বলা হয়েছে তারা গতকালকে মিটিংও করেছেন। অতএব ওই ক্যান্টনমেন্টে থাকলে এটাই হবে। অতএব এখানে নিয়ে এত আশাবাদী হওয়ার কিছু নাই। আমরা বাংলাদেশের মানুষদেরকে জানানোর। ইলিয়াস ভাই, আপনি ওই কি প্রজ্ঞাপনটা পেয়েছেন কিনা, যে সাময়িক ভাবে কারাগার ঘোষণার প্রজ্ঞাপনটা পেয়েছেন? হাতে আমার কাছে একটা কপি আছে, ওই যে ঢাকা টাইমসে যেটা বের হয়েছে। ও গুড। আমার অ্যাসোসিয়েট অ্যাডভোকেট মাত্রই আমাকে দেখালো যে এটা 541 এক প্রিজেন্স অ্যাক্ট 1894 ধারা 3B, ঢাকা সেনানিবাস বাসার রোডের সংলগ্ন উত্তর পাশের এমইএস বিল্ডিং নাম্বার 54 নম্বরকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা যে কাদের জন্য করা হয়েছে এটা তো নিশ্চিত না। ইট কুড বি ফর চিফ জাস্টিস, ইট কুড বি ফর দোজ মিনিস্টার্স এন্ড আদার্স। আমরা ওইটাকে কোন রকম প্রিজুডিস না ধরে আমরা বলবো যে যাদেরকে এই গুমের জন্য ওয়ারেন্ট জারির পরিপ্রেক্ষিতে যাদেরকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা কোর্টে রিপোর্ট করার পরে কোর্ট তাদের সিদ্ধান্ত দিবে। লেট আস নট থিংক অ্যাবাউট ইট নাও। আমরা এই দাবিটাই থাকবে যে তারা কোর্টে যাবে নিয়ম মোতাবেক অন্যান্য সব আসামিদের মতো। চিফ ইলেকশন কমিশনারকেও তো কোর্টে হাজির করে তারপরে সিদ্ধান্ত হয়েছে। এই জিনিসগুলা এখানে চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার, মিনিস্টার্স আছে, আইজি পুলিশ আছে, এক্স মিনিস্টার্স আছে। আগে তারা আদালতের মধ্যে চৌকাট পেরিয়ে আদালতের মধ্যে আসুক, তারপরে আদালত সিদ্ধান্ত নিক। আদালতের সিদ্ধান্তে তারা কোথায় থাকবে সেটা সেই অবস্থানে তারা রিপোর্ট করেছে। তা সুতরাং এই ঘোষণার সাথে আমি মনে করি যে এই 15 জনের কোনো সম্পর্ক নাই এবং এই 15 জনের ওখানে থাকারও কোনো সুযোগ নেই। যদি এটা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই একটা দুঃখজনক বিষয়। জি প্রিয় দর্শক, আমরা এর আগে দেখেছি যে সেনাবাহিনী তাদের নিজেদের অফিসারদেরকে বাঁচানোর একটা প্রবণতা ছিল এবং তারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। সেখানে তারা বিডিআর এর সদস্যদের উপরে নির্বিচারে তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের পরিবার ধ্বংস করে দিয়েছে, তাদের জীবন ধ্বংস করে দিয়েছে। তনু হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমি কাজ করছি এবং সেটার তনুর পরিবার এবং যেই সেনাবাহিনীর কর্মকর্তারা এটার সাথে জড়িত, আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলে রাখি, মেজর জেনারেল এনায়েতকে কোনোভাবে দেশ থেকে বের হতে দিয়েন না। তার স্ত্রী, তার ছেলে, এরা তনু হত্যার সাথে জড়িত এবং আমি এটার সবকিছু এখন আমার হাতে আছে। আমি এই সপ্তাহের ভেতরে যে কোনো দিন আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, তারা সবকিছু বলেছে। অতএব
সেটাতে শুধু একটু আমি খুব চুম্বকাংশ বলে রাখি আপনাদেরকে, সেই হত্যাকাণ্ডের পর র্যাবের হেলিকপ্টার নিয়ে যে সেই ঘটনাস্থলের বেশ কিছু দূর জায়গার মাটি পর্যন্ত কেটে সেই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগে গাজীপুরের যেই পুলিশ কমিশনার ছিলেন জনাব নাজমুল হক, তিনি তখন ওইখানকার সিআইডির এসপি ছিলেন। তিনি ওই মামলা নিয়ে তিনি কাজ করতে গিয়েছিলেন। তাকে প্রচন্ড রকমের অপমান করেছে এই সেনাবাহিনীর কর্মকর্তারা। শেষ পর্যন্ত খুব দ্রুত তাকে ওইখান থেকে বদলি করে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে সিআইডি কে কোনো কাজ করতে দেওয়া হয়নি। সিআইডি যখন জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে তখন সিআইডি কে বলা হয়েছে, তখনকার তৎকালীন সিআইডি প্রধান যিনি ছিলেন তিনিও চেষ্টা করেছেন এটাকে বিচার করার জন্য। তাদেরকে বলা হয়েছে আপনারা ক্যান্টনমেন্টে আসুন। কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পরে কয়েকজন অফিসার দাঁড়ানো ছিল, বলছে আপনারা আমাদের সামনে জিজ্ঞেস করেন, কি প্রশ্ন করবে সেই প্রশ্নের মধ্যেও তারা বাধা দিয়েছে। আমি এই সব পক্ষের বক্তব্য নিয়েছি, কে কি করেছিল, কখন কি হয়েছিল সবকিছু আপনারা দেখতে পারবেন। অতএব সেনাবাহিনী ফেলুর তাদের নিজস্ব যেই কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার অভিযোগ আসে সেগুলোর বিচার করতে, তারা শুধু তাদের সৈনিকদের ক্ষেত্রে খুব তৎপর, সৈনিকদের বিচারের ক্ষেত্রে 16 আনা করে, এটা করেই তারা সবসময় দায় সারে। সো আমরা এই বিচারের জন্য বাংলাদেশ সরকারের যে আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তার উপরে আমাদের দেশবাসীর পূর্ণ আস্থা আছে। আমরা মনে করি যে তিনি যেভাবে বিচার করতে চাবেন, বাংলাদেশের আইন অনুযায়ী যে বিচারের যে বিধিমালা, যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী বিচার হবে। আমরা সেই বিচার দেখতে চাই। আমরা দেশের মানুষকে আজকে জানানোর জন্যই মূলত এই আজকের এই লাইভ শোটা করা। আপনারা জেনে রাখুন যে ওয়াকার তাদেরকে ছাড়ার ক্ষেত্রেও নানান ধরনের টালবাহানা করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। জি।